স্টুডেন্টস, আশা করব তোরা সবাই ভালো আছিস। আমরা আবার চলে এসেছি তোদের কাছে ফিরে। কোন সিরিজ নিয়ে? একদম তোদের নিশ্চয়ই মনে আছে। সিরিজ হচ্ছে কি আমাদের ক্লাস 11-12-এর, যে তোদেরকে আমরা বিনামূল্যে সম্পূর্ণ ফ্রি কোর্সটাকে তোদেরকে দিয়েছিলাম। সেই ফ্রি কোর্স নিয়ে আমরা এখন আছি কোথায়? ক্লাস 12-এর সেমিস্টার 4-এ। ক্লাস 12-এর সেমিস্টার 4-এর আমরা এখন চলছি কোন চ্যাপ্টার না? ডুয়াল নেচার অফ রেডিয়েশন। আমরা কিন্তু অলরেডি দুটো লেকচার কমপ্লিট করেছি। কি ডুয়াল নেচারের 1 নম্বর, যেখানেতে আমরা ডিসকাশন করেছিলাম কাকে? ফোটন থিওরি নিয়ে। 2 নম্বর লেকচার, যেখানেতে আমরা ডিসকাশন করেছিলাম কাকে নিয়ে না? আমাদের ইলেকট্রনের এমিশনকে নিয়ে এবং ফটো ইলেকট্রিক এফেক্টকে। আজকে আমি যে জিনিসটাকে নিয়ে তোদের সাথে ডিসকাশন করার জন্য এসেছি সেটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে আমাদের সেমিস্টারের পরীক্ষায় কি কি গ্রাফ আসতে পারে, সেই গ্রাফগুলোকে আমরা একবার ডিসকাশন করে নেব। আরও একটা জিনিস ডিসকাশন করব, সেটা হচ্ছে কোনটা? ডি ব্রগলির ওয়েভলেন্থ নিয়ে আমরা আজকে ডিসকাস। ওকে, তাহলে এই টপিকটাকে নিয়ে আজকে ডিসকাশন করব বলে আমি তোদের কাছে আজকে চলে এসেছি। তো এই কথাটাকে ডিসকাশন করার জন্যে তাহলে আর কথা না বাড়িয়ে আমি আজকের ক্লাস আগে বাড়াই। কিন্তু একটা কথা অবশ্যই তোদেরকে মনে করিয়ে দিই যে আজকের ক্লাসটা তোরা তখনই বুঝতে পারবি যদি তোরা ক্লাস নাম্বার 1 আর ক্লাস নাম্বার 2 এই চ্যাপ্টারটার কমপ্লিট করিস। তো তোদের কাছে রিকোয়েস্ট যে তোরা সেই চ্যাপ্টারটাকে কমপ্লিট করার পরেতে তোরা আজকের ক্লাসটাকে দেখার চেষ্টা বলো। তো আমরা সেই পয়েন্টে তাহলে যাই। তাহলে আজকে আমরা যে জিনিসটাকে নিয়ে ডিসকাশন করছি সেটার কথায় চলে আয়। সেটা আসছে কি দেখ, ডুয়াল নেচার। ডুয়াল নেচারের আজকে আমি কোথায় চলে এসেছি না? 3rd ক্লাসে। ডুয়াল নেচারের 3rd ক্লাসেতে আমি যে জিনিসটাকে নিয়ে আজকে তোদের ডিসকাশন করব সেটা হচ্ছে কি ইম্পর্টেন্ট গ্রাফ রিগার্ডিং ফটো ইলেকট্রিক এফেক্ট, যেগুলো কিনা আমাদের সেমিস্টার 4 এক্সামেতে আসতে পারে। তাহলে আমি এখান থেকে তোদেরকে সেই হেডিংটাকে আমরা করে নিচ্ছি। সেটা হচ্ছে কি দেখতো, ইম্পর্টেন্ট গ্রাফ ফর সেমিস্টার এক্সাম। ফর সেম 4 ক্লাস 12। ওকে, অবশ্যই বুঝতে পারছিস সেটা কোন চ্যাপ্টার নিয়ে রিলেটেড কথা থাকবে না? ডুয়াল নেচারের রিলেটেড কথা থাকবে। প্রথম যে কথাটা সেটা আসছে ফোটো কারেন্ট আর ইন্টেন্সিটির গ্রাফ কীরকম। ওকে, তাহলে আমি যে কথাটাকে নিয়ে তোদের সাথে ডিসকাশন করছি সেটা আসছে কি গ্রাফ নাম্বার 1-এ চলে যাই আমরা। গ্রাফ নাম্বার 1 কি নিয়ে ডিসকাশন করছি সেটা হচ্ছে এটা দেখ, ফোটো কারেন্ট ভার্সেস ইন্টেন্সিটি। আচ্ছা, এই জিনিসটাকে ডিসকাশন করার জন্য একটা কথা তোদের কাছে বলি যে ফোটো কারেন্ট বাড়ে কখন? সেটা আসলে যদি আমাদের নাম্বার অফ ইলেকট্রন বেশি হয়, মানে ফোটো ইলেকট্রন যদি বেশি হয় তবেই তো আমাদের কি আসবে? ফোটো কারেন্ট বেশি হবে। তোদের আগের দিনে আমরা বেসিক কথা শিখিয়েছিলাম যে আমাদের কোনো মেটাল আছে, সেই মেটালটার উপর বাইরের দিক থেকে এসে ফোটন পড়লো। ফোটন পড়লে আমাদের কি হবে তোদের শিখেছিলাম, সেখান থেকে ইলেকট্রনের এমিশন। কথা নিশ্চয়ই মনে পড়ে। তো তোদের জন্য আমি একটা কাজ একবার করি দেখ। সেটা আসছে ঠিক আছে, এখন আর সেটা ওপেন করতে পারবো না আমি, তোরা একটুখানি পুরানো ভিডিওটাকেই দেখে নিস। তো আমি যে কথাটা বলছি
যে দেখ আমাদের এইখানেতে মেটাল ছিল, মেটালটা থেকে বাইরের দিক থেকে এসে ফোটন পড়লো, ফোটন পড়লে সেখান থেকে ইলেকট্রন বেরিয়েছিল, ইলেকট্রনটা এক দিক থেকে আরেক দিক থেকে মুভ হয়ে গেল, ইলেকট্রনের মুভমেন্ট হওয়া মানে কি সেখানেতে কি আসবে ফোটো কারেন্ট আসবে, কারণ চার্জের মুভমেন্ট মানে কি কারেন্ট। এবারে তো তোরা বেসিক কথা কি শিখেছিলিস, যত বেশি সংখ্যক ফোটন পড়বে তত বেশি সংখ্যক ফোটন এমিট হবে, তাহলে বেশি সংখ্যক ফোটন মানে কি বেশি ফোটো কারেন্ট। এবার বেশি সংখ্যক ফোটন মানে কি লাইটের ইন্টেন্সিটি বেশি হতে হবে। তাহলে আমি এখান থেকে যে যে কথাগুলো বলছি দেখ, ফোটো কারেন্ট সেটা কিরকম ভাবে রিলেটেড হচ্ছে, তাহলে দেখ আমি এখান থেকে কথা বলছি কি দেখ, যদি কখনো আমরা বলি কি যে ফোটনের ইন্টেন্সিটি বা লাইটের ইন্টেন্সিটি, সেই লাইটের ইন্টেন্সিটিকে ইনক্রিজ করলাম, লাইটের ইন্টেন্সিটিকে ইনক্রিজ করা এই কথাটার মানেই আসছে কি দেখ যে নাম্বার অফ ফোটন তার সংখ্যা কিন্তু বেড়ে যাবে। ওকে, কেন? তার জন্য আমি কিন্তু ক্লাস 1-এতে তোদেরকে কি শিখিয়েছি যে স্মল এন অর্থাৎ নাম্বার অফ ফোটন পার ইউনিট টাইম, তার ফর্মুলা তোদেরকে কতখানি শিখিয়েছিলাম নিশ্চয়ই মনে পড়ে, সেটা তোদের পি ল্যামডা বাই এইচসি। এখানে পি মানে আমি তোদেরকে কি শিখিয়েছিলাম, এখানে পি মানে তোদেরকে শিখিয়েছিলাম পাওয়ার। তোরা সবাই জানিস ইন্টেন্সিটি ইকুয়াল টু কত হয়, পাওয়ার বাই এরিয়া, তাই তো? তাহলে নিশ্চয়ই তোরা বলতে পারবি পাওয়ার ইকুয়াল টু কত হবে, ইন্টেন্সিটি ইন্টু এরিয়া। তাহলে সেই কথা অনুযায়ী তোরা এখান থেকে বলতে পারবি কি দেখ, ইন্টেন্সিটি ইন্টু এরিয়া ইন্টু ল্যামডা, পি এর জায়গায় ওটাকে বসিয়ে দিলাম, ডিভাইডেড বাই এইচসি, সেটা মানেই কত এন। তাহলে তোরা এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছিস যদি আমাদের এখান থেকে আই অর্থাৎ ইন্টেন্সিটি বাড়ে তখন কে বাড়ছে, এন বাড়ছে অর্থাৎ নাম্বার অফ ফোটন বাড়ছে। তাহলে যদি নাম্বার অফ ফোটন বাড়ে তাহলে তখন নিশ্চয়ই তোরা শিখতে পারছিস যে আমাদের ইলেকট্রনগুলো এমিট হচ্ছিল অর্থাৎ নাম্বার অফ ফোটো ইলেকট্রন তার সংখ্যাটাও কি হবে, ইনক্রিজ হবে। তাহলে নাম্বার অফ ফোটো ইলেকট্রন সেটা যদি বেড়ে যায় নিশ্চয়ই তোরা বুঝতে পারবি কে বাড়বে, ফোটো কারেন্ট তার সংখ্যাটাও আমাদের বেড়ে যাবে। তাহলে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি দেখ ইন্টেন্সিটি বাড়ালে ফোটো কারেন্ট বাড়বে, এবং নিশ্চয়ই বুঝতে পারছিস পুরো ঘটনাটাই কি আসছে, লিনিয়ার রিলেশনশিপ আসছে। তো সেই কথাটার জন্যে আমি এখান থেকে বলতে পারি কি ফোটো কারেন্ট আর ইন্টেন্সিটি একটা আর একটার সাথে কীরকমভাবে রিলেটেড, সেটা হচ্ছে যে আমাদের লিনিয়ার রিলেটেড। সেটাকেও আমরা একটু আরও মানে ভেঙে ফর্মুলার সাহায্যে লিখে বলতে পারি। দেখ আই মানে আমরা কত শিখেছিলাম, কিউ বাই টি, তাই তো? এখানে কিউ মানে কতখানি, চার্জ। তাহলে আমাদের এখান থেকে চার্জ মানে আমরা কত শিখেছি, চার্জ মানে আমরা শিখেছি দেখ তো যে এন নাম্বার অফ ইলেকট্রন, কারণ একটা তো ইলেকট্রন থাকবে না, ইনটু ইলেকট্রনের চার্জ বাই টাইম। এবারে কতগুলো সংখ্যক ইলেকট্রন এমিট হয়েছে, যদি আমি আইডিয়াল কথা বলি তাহলে আমি সেটুকুনি কথা বলবো কি যতগুলো ফোটন পড়েছে ততগুলো আমাদের ইলেকট্রন এমিট হয়েছে। তাহলে আমাদের তখন এই এনকে কার সাথে ইকুয়াল লিখতে হবে, এই স্মল এন এর সাথে ইকুয়াল করতে হবে। মানে তোরা সেখান থেকে লিখে দিবি কতখানি, আই এ ল্যামডা বাই এইচ সি ইন্টু তোরা পাচ্ছিস কতখানি স্মল এ। আইডিয়াল কেস বললাম, মানে যতগুলো ফোটন পড়লো ততগুলো ইলেকট্রন বের করলো, কিন্তু অ্যাকচুয়ালি হয় না, যতগুলো ফোটন পড়ে তার থেকে কিছু সংখ্যক কম ইলেকট্রন এমিট। তো সেটা যদি না হয় তাহলে আমি এখান থেকে কি লিখে নিচ্ছি, ফোটো কারেন্ট সেটা কার সাথে প্রপোর্শনাল, ইন্টেন্সিটির সাথে প্রপোর্শনাল। তার মানে গ্রাফ কিরকম আসবে নিশ্চয়ই বুঝতে পারছিস, গ্রাফ হবে কি একটা লিনিয়ার গ্রাফ। তাহলে সেই কথা অনুযায়ী যদি আমি সেটাকে তাহলে গ্রাফেতে প্লট করে দেখাতে চাই কিরকম ঘটনা চলে যাবে নিশ্চয়ই তোরা বুঝতে পারছিস। দেখ এই ঘটনা ধরে নে আমি এদিক থেকে ইন্টেন্সিটি দিয়ে দিলাম, ইন্টেন্সিটিকে কোন ওয়ার্ড দিয়ে লেখে নিশ্চয়ই তোরা বুঝতে পারছিস, ইন্টেন্সিটিকে লেখা হয় ক্যাপিটাল আই ওয়ার্ড দিয়ে। এদিক বরাবর কাকে দিয়ে দিলাম আমি, ফোটো কারেন্ট। কারেন্ট বা ফোটো কারেন্ট যাই বলিস না কেন সেটাকে স্মল আই দিয়ে লেখা হয়। গ্রাফ লিনিয়ার প্রপোর্শনাল, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস গ্রাফটা কিরকম চলে যাবে, এরকম চলে যাবে। তাহলে এই ঘটনাটা আমাদের কি শিখিয়ে দিল, গ্রাফ 1 অর্থাৎ ফোটো কারেন্ট ভার্সেস ইন্টেন্সিটির গ্রাফ। নিশ্চয়ই তোরা পয়েন্টটা বুঝতে পেরেছিস। সমস্ত পয়েন্টকে কিন্তু আমি তোদের সাথে এখানেতে ডিটেলসে ডিসকাশন করে রাখলাম। আচ্ছা, এরপরেতে আমরা যেটাকে নিয়ে আলোচনা করব সেটা আসছে কি দেখ
আমাদের পরের গ্রাফটাতে চলে যাই। এই পরের গ্রাফটাকে আমরা কি নিয়ে ডিসকাশন করব, সেটা হচ্ছে কি দেখ, স্টপিং পোটেনশিয়াল ভার্সেস আমাদের ফ্রিকোয়েন্সির গ্রাফ কিরকম, সেই গ্রাফটাকে নিয়ে আমরা পরের স্লাইডেতে চলি। তাহলে আমরা দেখছি কি গ্রাফ 2, চলে যাই গ্রাফ 2। এই গ্রাফ 2টা কি রিলেটেড, সেটা বলছে কি দেখ, স্টপিং পোটেনশিয়াল ভার্সেস ফ্রিকোয়েন্সি। ভার্সেস ফ্রিকোয়েন্সি। তোদেরকে আবারও বলছি, যদি কেউ না আগের ক্লাস দেখে থাকিস অবশ্যই দেখে নে, নাহলে কিন্তু অসুবিধা হবে। তোদেরকে এই গ্রাফটা করার জন্য অবশ্যই জানতে হবে কার ইকুয়েশন, না আইনস্টাইনের ইকুয়েশন। যদি না সেটা জেনে থাকিস তাহলে এটা বুঝতে পারি। আমি তোদেরকে ডাইরেক্টলি লিখে শেখাচ্ছি। দেখ আমি কোথা থেকে শিখছি, যে ফ্রম আইনস্টাইন ইকুয়েশন। তোদেরকে আমি কি শিখিয়েছিলাম, আইনস্টাইন ইকুয়েশন থেকে ফোটনের এনার্জি তাকে শিখিয়েছিলাম কি এইচ নিউ। সেটা ইকুয়াল টু তোদেরকে কত শিখিয়েছিলাম, যে হাফ অফ এমপি স্কোয়ার বা ম্যাক্সিমাম কাইনেটিক, প্লাস তোদের লিখিয়েছিলাম কতখানি ফাই নট, যাকে আমরা তোকে শিখিয়েছিলাম কি ওয়ার্ক ফাংশন। তোদেরকে আগের দিনের ক্লাসেতে আমি সম্পূর্ণভাবে খুব ভালোভাবে তোদেরকে আমি ডিসকাশন করে দেখিয়েছিলাম যে দেখ এই ঘটনাটা কি হয়, এই কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, যেটাকেই আমরা লিখেছি কিরকম ভাবে দেখতো, হাফ এম ভি ম্যাক্সের স্কোয়ার বা ভি স্কোয়ার যাই বলিস না কেন, এখানে ভি বলতে ভি ম্যাক্স বোঝানো হয়েছে। সেটা ইকুয়াল টু কত লিখতে হয়, ই ইন্টু ভি নট। এখানে ভি নটটাকে বলেছিলাম কি আমি স্টপিং পোটেনশিয়াল। নিশ্চয়ই তোদের মনে আছে স্টপিং পোটেনশিয়াল বলতে কাকে শিখিয়েছে, কি শিখিয়েছিলাম, এটা হচ্ছে মিনিমাম নেগেটিভ পোটেনশিয়াল, কোথায় না অ্যাট দ্য অ্যানোড, যেটা কি করে ফোটো কারেন্টকে জিরো করে। এই কথা কিন্তু তোদের আমি শিখিয়ে, তাহলে আশা করছি সেই পয়েন্টটা তোদের মাথায় আছে। তাহলে যদি এই কথাটাকে আমি মাথায় রাখতে পারি, আমি নিশ্চয়ই যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে এই ইকুয়েশনটাকে একটুখানি মডিফাই করে লিখতে পারবো। কিরকম ভাবে মডিফাই করে লিখছি দেখ, এইচ নিউ ইকুয়াল টু ই ইন্টু ভি নট, প্লাস আমি এখান থেকে লিখতে পারবো কতখানি ফাই নট। আমি কি বলেছি দেখ, তো স্টপিং পোটেনশিয়াল ভার্সেস ফ্রিকোয়েন্সি গ্রাফ, মানে স্টপিং পোটেনশিয়ালটাকে আমি কোথায় দেবো, ওয়াই অ্যাক্সিসে দেবো, ফ্রিকোয়েন্সিটাকে আমি কোথায় দেবো, এক্স অ্যাক্সিসে। তাহলে সেটা করতে গেলে আমাকে কি করতে হচ্ছে দেখ, ই ভি নট ইকুয়াল টু লিখবো কতখানি এইচ ইন্টু নিউ মাইনাস ফাই নট। আমাকে কার টার্মে নিয়ে আসতে হবে, স্টপিং পোটেনশিয়ালের টার্মে। তাহলে আমার এখান থেকে নিশ্চয়ই লেখা উচিত কিরকম দেখ, ভি নট ইকুয়াল টু কত পেয়ে যাবো দেখ তো, এইচ বাই ই ইন্টু নিউ মাইনাস আমি এখান থেকে পাবো কতখানি দেখ তো, ফাই নট বাই। তাহলে এটা পেয়ে গেলাম কি আমাদের ইকুয়েশন। নিশ্চয়ই ইকুয়েশনটা দেখে তোরা বলতে পারবি কি এই ইকুয়েশনটার ফরম্যাট কি, নিশ্চয়ই তোরা এই ইকুয়েশনটাকে দেখে বলতে পারবি দিস ইজ ভেরি সিমিলার টু, ভেরি সিমিলার না, দিস ইজ সিমিলার টু বলতে পারিস। দিস ইজ সিমিলার টু কার সাথে, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। দিস ইজ সিমিলার টু দেখ ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তাহলে এই ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি কার ইকুয়েশন হয়, নিশ্চয়ই তোদের শেখা আছে, এটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। তাহলে আমি যদি এই ঘটনাটাকে গ্রাফে প্লট করে তোদেরকে দেখাতে চাই, কিরকম ঘটনা চলে আসছে নিশ্চয়ই বুঝতে পারছিস। দেখ এই দিক বরাবর আমরা কাকে নিয়ে নেব, ওয়াই অ্যাক্সিস বরাবর স্টপিং পোটেনশিয়ালকে নিয়ে নে ভি নট। এই দিক বরাবর আমি কাকে নিয়ে নেব, ফ্রিকোয়েন্সি, মানে আমি তাকে নিয়ে নিলাম কাকে দেখতো, নিউ। তাহলে দেখ এই গ্রাফটা আমাদের কি শেখাচ্ছে, গ্রাফটা শেখাচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এই যে ইন্টারসেপ্টটা সেটার ভ্যালুটা কত আছে, মাইনাস। তার মানেতে তার যে গ্রাফটা সেটা ইন্টারসেপ্ট কোথায় করবে, নেগেটিভ সাইডেতে। তাহলে নেগেটিভ সাইডেতে ইন্টারসেপ্ট করবে এবং স্লোপটা, সেই স্লোপটা কি আছে পজিটিভ। তাহলে সেখান থেকে গ্রাফটা চলে যাবে কোথায়, নিশ্চয়ই বুঝতে পারছিস গ্রাফটা চলে যাবে এরকম ভাবে। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কোথায়, সেটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট, তার ভ্যালুটা কতখানি, ফাই নট বাই ই।
হলো? তাহলে এখান থেকেও যে গ্রাফটা পেয়ে গেলাম কি একটা স্ট্রেট লাইন, এরকম ধরনের স্ট্রেট লাইন হয়ে গেল। নিশ্চয়ই বুঝতে পারছিস এখান থেকে গ্রাফের যে স্লোপটা হবে, ওকে, গ্রাফের স্লোপটা কতখানি নিশ্চয়ই দেখতে পাচ্ছিস, এম এর করসপন্ডিং ভ্যালুটা কত আছে এইচ বাই ই। তাহলে এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছি গ্রাফের যে স্লোপ হবে সেটা আসবে কতখানি এইচ বাই ই। এই পয়েন্টটাকে আমাদের আর একটা কথা বলতে হবে কি, এই গ্রাফটা এই এক্স অ্যাক্সিসে বা ফ্রিকোয়েন্সি অ্যাক্সিসেতে কোথায় কাট করে, ওকে। তাহলে এই পয়েন্টটাও আমাদের দরকার, কেননা কোনো অঙ্ক দিয়ে আমাদের এখান থেকে এই পয়েন্টটার ভ্যালুটাকে বের করতে দিতে পারে। তো দেখ এই পয়েন্টে ভ্যালুটা জানতে গেলে কি করতে হবে, দেখ নিশ্চয়ই বুঝতে পারছিস এই পয়েন্টে ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটা কত, জিরো। ওয়াই অ্যাক্সিসে কে আছে, ভি নট। তাহলে এই পয়েন্টের ভ্যালু বের করতে গেলে আমাকে কি করতে হবে, ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটাকে জিরো করতে হবে। তো আমি সেই কথাটাই করে দিই না। তাহলে দেখ এই ইকুয়েশনটা থেকে ওয়াই অ্যাক্সিস বরাবর যে পার্টটা আছে সেই পার্টটাকে আমি এখান থেকে জিরো বসিয়ে দিচ্ছি। তো চল তোরাও আমার সাথে এটাকে জিরো বসিয়ে দে। তাহলে জিরো করে দিচ্ছি কিসের জন্য, আমাদের এক্স ইন্টারসেপ্টকে বার করার জন্য। তাহলে আমি এখান থেকে লিখছি কিরকম ভাবে, দেখ টু ফাইন্ড এক্স ইন্টারসেপ্ট, ওকে। আমি বললাম কি ভি নট ইকুয়াল টু জিরো। তাহলে সেখান থেকে লিখে দেবো কিরকম ভাবে, দেখ তো জিরো ইকুয়াল টু এইচ বাই ই ইন্টু নিউ মাইনাস, তোরা এখান থেকে পাচ্ছিস কত, ফাই নট বাই ই। তাহলে নিশ্চয়ই তোরা এখান থেকে লিখতে পারবি কিরকম ভাবে, দেখ তো ফাই নট বাই ই ইকুয়াল টু এইচ নিউ বাই ই। দুদিক থেকে ই ই কেটে গেল। ফাই নট মানেই তোরা কি শিখেছিস, তোরা শিখেছিস দেখ তো ফাই নট মানেই তোদের শেখা আছে এইচ নিউ নট, ওকে। সেটা ইকুয়াল টু কত আছে, এইচ নিউ, এইচ এইচ কেটে গেল। তাহলে দেখ ওখান থেকে পেয়ে গেলাম নিউ ইকুয়াল টু নিউ নট। অর্থাৎ ফ্রিকোয়েন্সির ভ্যালুটা কার সাথে সমান, সেটা আসছে নিউ নটের সাথে সমান। নিউ নটটা কি তোদের নিশ্চয়ই মনে আছে, এটা হচ্ছে কি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তাহলে এই গ্রাফটা যে পয়েন্টে কাজ করছে সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে কি দেখ তো নিউ নট, বা যেটা হচ্ছে কি আমাদের থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তাহলে আমাদের এখান থেকে গ্রাফটা পরীক্ষায় ড্র করে আসার পর নিউ নটটা এখানটাতে পাশে লিখে দিয়ে আসবে, তাহলে তোদের অ্যান্সারটা কিন্তু একটা পারফেক্ট অ্যান্সার হয়ে যাবে। সেটাকে তোরা লিখে দিয়ে আসবে কি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, ওকে। তাহলে এই রকম ভাবে তোদেরকে জিনিসটাকে হ্যান্ডেল করে দিতে, আশা করবো তোরা এখান থেকে বুঝতে পেরেছিস। এবারে দেখ এই তো দুটো গ্রাফ করে নিলাম, কিন্তু একটা কথা দেখ আগের পয়েন্টটাতে মানে আগের জিনিসটার সময় একটা জিনিস তোদের বলছিলাম যে দেখ আমি বলছিলাম কি যতগুলো ফোটন পড়েছে আমি ধরে নিয়েছিলাম কি সেই সবগুলো ফোটনই এক একটা করে ইলেকট্রনকে বের করেছে, কিন্তু ঘটনাটা তা হয় না। প্র্যাকটিক্যালি কি ঘটনা ঘটে যে যতগুলো ফোটন পড়ছে সে কিছু কম সংখ্যক ইলেকট্রনকে এমিট করে। তাহলে নাম্বার অফ ফোটন বেশি হয় কিন্তু এমিটেড ফোটো ইলেকট্রন তার ভ্যালুটা কম হয়। তো সেটাকে বোঝানোর জন্যে আমাদের একটা টার্মকে ডিফাইন করা আছে, যে টার্মটা কিছু নয়, সে টার্মটা হচ্ছে কি জিনিস দেখতো, সে টার্মটাকে বলা হয় কোয়ান্টাম এফিসিয়েন্সি, ওকে। সেই টার্মটাকেও আমি তাহলে পরীক্ষাতে ডেফিনেশন হিসেবে আসতে পারে, আমিও তোদেরকে সেই টার্মটাকে শিখিয়ে রাখছি। সেটা তাহলে হচ্ছে কি এখান থেকে টার্মটা কোয়ান্টাম এফিসিয়েন্সি, আচ্ছা কোয়ান্টাম এফিসিয়েন্সি এই জিনিসটাকে এক্স অক্ষর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তোরাও তাহলে এখান থেকে এক্স অক্ষর দিয়ে রিপ্রেজেন্ট করে ফেলছিস, পরীক্ষায় যেমন লিখে আসবে ঠিক সেরকম ভাবেই কিন্তু আমি আলোচনা করছি। এটাকে এক্স অক্ষর দিয়ে লিখে দিলি, কি শেখালাম এক্স অক্ষর দিয়ে, যে কতগুলো ইলেকট্রন এমিট হয় কার রেসপেক্টে, কতগুলো ফোটন ফল করার পরে। তাহলে আমরা এখান থেকে লিখবো কি নাম্বার অফ ইলেকট্রন এমিটেড, তাই না, অর্থাৎ কতগুলো ইলেকট্রন বেরোলো, নাম্বার অফ ইলেকট্রন এমিটেড, ওকে। সেটাকে একটা কথা পরিষ্কার থাকা উচিত পার সেকেন্ড। তাহলে একক সময়তে কতগুলো ইলেকট্রন এমিট হলো ডিভাইডেড বাই কি আসবে দেখতো নাম্বার অফ ফোটন ফলস, কোথায়
না ওভার দ্য মেটাল, যে মেটাল থেকে আমাদের ইলেকট্রন এমিট করার কথা বলছিলাম বা ফোটো কারেন্ট বের করার কথা বলছিলাম, সেটাও কিন্তু আমাদের লিখতে হবে কোথায় না পার ইউনিট সেকেন্ড। ওকে, এইটুকুনি কথা কিন্তু আমাদেরকে ক্লিয়ার। তাহলে এবারে তো একটা কথা বল, এখান থেকে একটা টার্ম দিয়ে লিখতে হবে, সেটাকে আমাদের কিরকম ভাবে লেখা হয় নাম্বার অফ ইলেকট্রন এমিটেড, তাহলে এন সাফিক্সে ই ডিভাইডেড বাই কতগুলো ফোটন ফল করেছিল, তাহলে সেটাকে লিখবো কি এন ফোটন। তাহলে এখান থেকে এক্স সেটাকে আমরা লিখে দেবো কি এনই বাই পিএইচ। বোঝা গেল পয়েন্টটা? তো এই হয়ে গেল কি তোর একটা টার্ম, যাকে আমরা বললাম কি কোয়ান্টাম এফিসিয়েন্সি। সাধারণত এই কোয়ান্টাম এফিসিয়েন্সিটাকে তোকে কি করা হয় পার্সেন্টেজেতে লেখা হয়, তাই কোয়ান্টাম এফিসিয়েন্সিকে পার্সেন্ট লিখতে গেলে এটাকে 100% দিয়ে তোরা কিন্তু মাল্টিপ্লাই করে দিই। তাহলে এখান থেকে আমি এখানে পরের পয়েন্টটাও লিখিয়ে রাখি, ইট ইজ জেনারেলি প্রেজেন্টেড কোথায় না ইন পার্সেন্টেজ। সেই ঘটনার জন্য আমরা এখান থেকে লিখে দেবো কি পরীক্ষার সময় লিখে দেবো কি এক্স ইকুয়াল টু কত হয় এনই বাই এনপিএইচ। ওকে, ইনটু 100%। আচ্ছা, এখানে কি তোরা একটা জিনিস লক্ষ্য করছিস, সেটাকে স্মল দিয়ে এন দিয়ে লেখা আছে। স্মল এন মানেই কি, সেটা হচ্ছে কতগুলো এমিট হচ্ছে পার ইউনিট সেকেন্ডে। ক্যাপিটাল এন হলে কি হয় টোটাল ভ্যালুটা, স্মল এন ভ্যালু হলে কি হয় পার ইউনিট সেকেন্ড। সেই কথাটাই এখান থেকে বোঝানোর জন্য স্মল এন দিয়ে রিপ্রেজেন্ট। ওকে, তাহলে এই ঘটনাটাকেও তোদেরকে শিখিয়ে দিলাম, সেটাও কিন্তু তোরা মাথার মধ্যে রাখবি। এবারেতে আসছে কি দেখ, তোদেরকে আরো একটা গ্রাফ ড্র করতে হয়, সেটা হচ্ছে কি গ্রাফ না ফোটো কারেন্ট ভার্সেস অ্যানোড পোটেন্স। ওকে, এই গ্রাফটাকেও কিন্তু তোদেরকে রেডি করতে। তাহলে আমি নেক্সট গ্রাফে চলে যাব। গ্রাফ 2 গেছে, এরপরে তো আমাদের চলে যাব কোথায় গ্রাফ 3। ইম্পর্টেন্ট গ্রাফ, বহুবার আমাদের বোর্ডের পরীক্ষাতে এসেছে, তাই আমরা এবারে সেই গ্রাফটাতে চলে। সেটা আসছে কি দেখতো না ফোটো কারেন্ট ভার্সেস অ্যানোড পোটেনশিয়াল গ্রাফ। তাহলে আমাদের এটা চলে যাচ্ছে কোনটা দেখতো গ্রাফ 3। এখানে গ্রাফ 3টা কি রিলেটেড গ্রাফ হয়ে গেল নিশ্চয়ই বুঝতে পারলি, ফোটো কারেন্ট ভার্সেস অ্যানোড পোটেনশিয়াল। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস যে ওয়াই অ্যাক্সিসে কে থাকবে ফোটো কারেন্ট, এক্স অ্যাক্সিসে কে থাকবে অ্যানোড পোটেনশিয়াল। তো চল সেই রিলেটেড গ্রাফ আমরা ড্র করে দেখি। আমি নিয়ে নিই এই ওয়াই অ্যাক্সিস, হলো। তারপরে তো আমি চলে যাই কোথায় না এক্স অ্যাক্সিস, হলো। এই দিকটাতে কাকে দিয়ে দিই অ্যানোড পোটেনশিয়ালকে, অ্যানোড পোটেনশিয়াল ভি দিয়ে থাকুক। এই দিকটাতে আমি কাকে দিয়েছি ফোটো কারেন্ট, তাহলে এটাকে আমি স্মল আই দিয়ে লিখে দিই। ওকে, স্মল আই মানে আমাদের এখানেতে বোঝানো আছে কি ফোটো কারেন্ট। একটা কথা তোরা বোঝার চেষ্টা কর যে দেখ, যখনই আমাদের কোনো মেটালিক সারফেস আছে তার উপরে বাইরের দিক থেকে যে লাইটটা পড়লো তার এনার্জি যদি ওয়ার্ক ফাংশনের থেকে বেশি হয়, তখন কি হবে লাইটগুলো যে ফোটো ইলেকট্রনকে এমিট করবে তাদের কাইনেটিক এনার্জি কি হবে নট ইকুয়াল টু 0। তাহলে তাদের কাইনেটিক এনার্জি কিছু থাকার জন্য সে এমনি এমনি কি করবে আমাদের অ্যানোডের কাছে পৌঁছে যেতে পারে। জাস্ট স্ট্রাকচারটা মনে করার চেষ্টা কর, এখানে ছিল কে ক্যাথোড, এখানটাতে ছিল কে অ্যানোড। বাইরের দিক থেকে ফোটন এসে পড়লো, এখান থেকে যে ইলেকট্রনগুলো এমিট হচ্ছে তার মনে কর কাইনেটিক এনার্জি কিছু আছে, তাহলে তার নিজস্ব কাইনেটিক এনার্জির জন্য সে কি করবে সে এদিক বরাবর পৌঁছে যাবে, কার কাছে পৌঁছে যাবে অ্যানোডে। তাহলে অটোমেটিক যদি সে অ্যানোডেতে পৌঁছে যায় সেখানটাতে কি আসবে একটা ফোটো কারেন্ট আসবে। তাহলে আমি যদি অ্যানোডে পোটেনশিয়াল কিছু দে বা না দে তার কিছু যায় আসছে না,
কিছু সংখ্যক ইলেকট্রন এমনি অ্যানোডে পৌঁছে যাবে। তাহলে সেখান থেকে কিছু সংখ্যক ইলেকট্রন এমনি অ্যানোডে পৌঁছে যাওয়ার জন্য সেখান থেকে কি থাকবে, কিছুটা অ্যানোড কারেন্ট থাকবে। তাহলে অ্যানোড পোটেনশিয়াল 0 হলেও আমাদের অ্যানোড কারেন্ট কিছুটা থাকবে। এবারে মনে করো আমি অ্যানোড পোটেনশিয়াল কিছুটা বাড়াচ্ছি, বাড়ালে কি হবে, যে সমস্ত ইলেকট্রনগুলো জাস্ট সারফেস থেকে বেরিয়ে চুপ করে বসেছিল সে এখন কোথায় চলে যাবে, অ্যানোডের কাছে চলে যাবে। মানে কি, তখন নাম্বার অফ ইলেকট্রন বেড়ে যাবে, অর্থাৎ তখন নাম্বার অফ ফোটো কারেন্টও বেড়ে যাবে। তাই আমাদের অ্যানোড পোটেনশিয়ালকে আস্তে আস্তে বাড়ালে আমাদের কি হবে, যে ফোটো কারেন্ট বাড়বে। কিন্তু একটা সময় আসবে যখন সমস্ত ফোটো কারেন্ট মানে সমস্ত ইলেকট্রনগুলোই আমাদের অ্যানোডে পৌঁছে গেছে, তাহলে তখন কারেন্টটা গিয়ে ফিক্সড হয়ে যাবে। তাই আমাদের এখান থেকে একটা দেখতে পাচ্ছি কি ফিক্সড ভ্যালু অফ কারেন্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ গ্রাফটা গিয়ে স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে। এই যে ফিক্সড ভ্যালু অফ কারেন্টটা হয়ে যাচ্ছে, অর্থাৎ কারেন্ট যখন ফিক্সড হয়ে যাচ্ছে, মানে একটা অ্যানোড পোটেনশিয়ালের পরে মোটামুটি দেখ সামান্য একটুখানি অ্যানোডের পোটেনশিয়াল বাড়িয়ে দেওয়ার পরে কারেন্ট গিয়ে ফিক্সড হয়ে গেছে। এই কারেন্ট ইজ ফিক্সড, এই ফিক্সড কারেন্টটাকেই আমাদের বলা হয় কি স্যাচুরেশন কারেন্ট। এবারে একটা কথা, এই স্যাচুরেশন কারেন্ট কিন্তু কার উপর ডিপেন্ড করে, কতগুলো ইলেকট্রন বেরিয়েছে, আবার কতগুলো ইলেকট্রন বেরিয়ে যায় সেটা কার উপর ডিপেন্ড করে, ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে। তাহলে আমি এখান থেকে বলছি কি দেখ, এই যে স্যাচুরেশন কারেন্টটা সেটা কার উপর ডিপেন্ড করে, দিস ডিপেন্ডস অন ইন্টেন্সিটি। কার ইন্টেন্সিটি, যে ইন্টেন্সিটিটা নিয়ে আমাদের লাইটটা আমাদের ক্যাথোডের উপরেতে ফল করেছে। নিশ্চয়ই তোরা শিখেছিস যে দেখ, যদি আমাদের এই ইন্টেন্সিটি বেড়ে যায়, তাই তো, ইন্টেন্সিটিকে কি দিয়ে শিখিয়েছি, ক্যাপিটাল আই দিয়ে দেখিয়েছি। যদি ইন্টেন্সিটি বেরিয়ে যায় তখন তোদের কি শিখেছি, তোদের একটু আগে শিখিয়েছি ফোটো কারেন্টের ভ্যালু বেড়ে যায়। ইন্টেন্সিটি বেশি মানে আমরা সেখান থেকে শিখছি কি ফোটো কারেন্ট, তার ভ্যালুটা আমাদের ইনক্রিজ করবে। আচ্ছা, সেই কথাতে আমি আসছি একটু পরে, কিন্তু এটুকুনি কথা শিখিয়ে রাখলাম, এটাকে তোরা মাথায় রাখ। পরের কথায় চলে, পরের কথায় আসছে কি, অ্যানোড পোটেনশিয়াল 0 হলে কিছু কারেন্ট ছিল, আস্তে আস্তে অ্যানোড পোটেনশিয়ালকে বাড়িয়েছিলাম, সেখান থেকে আমাদের কি হয়েছিল না, এই ভ্যালুটা আমাদের আস্তে আস্তে বাড়ছে। এবারে মনে কর আমি অ্যানোড পোটেনশিয়ালকে আস্তে আস্তে কমাচ্ছি, তাহলে অ্যানোড পোটেনশিয়ালকে নেগেটিভ করলে কি ঘটনা ঘটে, দেখ এখানে অ্যানোড ছিল, এখানে ক্যাথোড ছিল, ইলেকট্রনগুলো এর দিকে যাচ্ছে, এখানটায় যদি নেগেটিভ হয়, ইলেকট্রনও চার্জ নেগেটিভ, তাহলে সে কি করছে, নেগেটিভ নেগেটিভকে রিপেল করছে, তাহলে সে ইলেকট্রনগুলোকে যেতে কি করবে, বাধা দেবে। তাহলে এমনিতেই ইলেকট্রনগুলো চলে যাচ্ছিল, কিন্তু এখান থেকে বাধা আছে, তাহলে ইলেকট্রন যতগুলো যাচ্ছিল তার অ্যামাউন্টটা কি হবে, আস্তে আস্তে কমবে। একটা সময় আসবে কমতে 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 কোনো ইলেকট্রনই আর অ্যানোডে গিয়ে পৌঁছাবে না, তাহলে সেই সিচুয়েশনটাতে আমাদের কি তৈরি হবে, ফোটো কারেন্ট ইকুয়াল টু 0 হয়ে যাবে, এবং সেখানের করসপন্ডিং যে আমাদের পোটেনশিয়াল অ্যানোডে, তাকেই আমরা কি শিখেছি, তাকেই শিখিয়েছি হচ্ছে কি স্টপিং পোটেনশিয়াল বলে শিখিয়েছি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস, দেখ যদি অ্যানোড পোটেনশিয়ালকে নেগেটিভ করি তখন গ্রাফটা আস্তে 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 কমবে, কমতে 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 গিয়ে কি হবে, একটা সময় গিয়ে 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে গ্রাফটা কি আসছে, এই এরকম ভাবে কি একটা জায়গায় 0 হয়েছে, যে জায়গাতে 0 হয়েছে সেই জায়গার করসপন্ডিং পোটেনশিয়ালটাকে আমি কি লিখবো, ভি নট দিয়ে লিখবো, বা যাকে আমি লিখবো কি স্টপিং পোটেনশিয়াল। ওকে, একটা কথা কিন্তু তোদেরকে আমি শিখিয়ে রেখেছি, স্টপিং পোটেনশিয়াল এটা কার উপর ডিপেন্ড করে, ইট ডিপেন্ডস অন, তোদের আগের দিনের ক্লাসে শিখিয়েছি, ইট ডিপেন্ডস অন ফ্রিকোয়েন্সি অফ লাইট। ওকে, তোদের এটাও শিখিয়েছি, যদি লাইটের ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করে তখন তোদের কে ইনক্রিজ করবে, দেন স্টপিং পোটেনশিয়াল উইল ইনক্রিজ। ওকে, আর এখান থেকে আমি কি শিখিয়ে নিলাম, যে স্যাচুরেশন কারেন্ট সেটা কার উপর ডিপেন্ড করে, ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে। তাহলে ইন্টেন্সিটি বাড়িয়ে দিলে আমাদের কি শিখে যাব, ফোটো কারেন্ট বেড়ে যাবে। ওকে, এই দুটো কথা কিন্তু আমি শিখিয়ে দিলাম। তোদের গ্রাফ 3তে আমি শিখিয়ে দিয়েছি কি ফোটো কারেন্ট ভার্সেস অ্যানোড পোটেনশিয়াল। তাহলে গ্রাফের প্যাটার্নটা এরকম হবে, তার করসপন্ডিং যে কথাগুলো আসছে সেটা কিন্তু তোদেরকে আমি এখানে শিখিয়ে দিলাম।
এবারেতে কথা আসছে কোয়েশ্চেনেতে যদি এরকম ভাবে ঘুরিয়ে, মানে আমি গ্রাফ 4 চলে যাই, সেটা হচ্ছে কি ফোটো কারেন্ট ভার্সেস অ্যানোড পোটেনশিয়ালেরই গ্রাফ করব। কিন্তু কিন্তু আমি সেখানেতে একটা কথা বলে দিচ্ছি কি, যে ইন্টেন্সিটি পরিবর্তনের ফলে যে এফেক্টটা আসে সেটাকেও তুমি গ্রাফে প্লট করে দেখিয়ে দাও। তাহলে আমার পরের গল্পটা যেটা চলে যাচ্ছে, দেখ গ্রাফ 4 গ্রাফ 4 আমি কিসের কথা বলছি, দেখ এই কথা। ওই একই কথা তোদেরকে বের করতে বলছি। কি বের করতে বলছি, যে ওই গ্রাফটা করো, ফোটো কারেন্ট ভার্সেস অ্যানোড পোটেনশিয়াল, সেম গ্রাফ কর। ওকে, এবং সেই গ্রাফেতে তুমি দেখিয়ে দাও ভ্যারিয়েশন অফ ইন্টেন্সিটি, মানে ইন্টেন্সিটির জন্য ফোটো কারেন্টের পরিবর্তন। মানে এখান থেকে বললাম কি ফোটো কারেন্ট ভার্সেস অ্যানোড পোটেনশিয়াল উইথ এফেক্ট অফ ইন্টেন্সিটি। হলো, তাহলে এই জিনিসটাকে তোমাকে আমি দেখার কথা বললাম। তাহলে দেখ আগের কথাতে যা যা আলোচনা করেছিলাম এখানে তো সেম ঘটনা। গ্রাফের বেসিক প্যাটার্নটা এটা আসবে, মানে ওয়াই অ্যাক্সিসেতে আমি ফোটো কারেন্ট, এক্স অ্যাক্সিসে অ্যানোড পোটেনশিয়াল, এই ঘটনাটাকেই দিয়ে দেবো। তো চল আমি সেখান থেকে ঘটনা দিয়ে দিই। হয়ে যাক ওয়াই অ্যাক্সিস, হয়ে যাক এক্স অ্যাক্সিস, এটাতে কার গল্প দিয়ে দিয়েছি, অ্যানোড পোটেনশিয়াল, মানে লিখে দিয়েছি কাকে, ভি নট। এদিকেতে কাকে দিয়ে দিয়েছি, তোদের শিখিয়ে দিয়েছি আই, অর্থাৎ তাকে বলে দিয়েছি কত, ফোটো কারেন্ট। বেসিক গ্রাফ কেমন হয় তোদের আমি একটু আগেই শিখিয়ে দিয়েছি। বেসিক গ্রাফটা কীরকম হয় তোদের শিখিয়ে দিয়েছি কি, এই যায় গিয়ে আস্তে আস্তে গিয়ে স্যাচুরেশন, এটাকে তোদের শিখিয়েছি কি স্টপিং পোটেনশিয়াল। তোদের এটাও শিখিয়েছি স্টপিং পোটেনশিয়ালের সামনে কে চেঞ্জ হয়, তোদের শিখিয়ে দিয়েছি স্টপিং পোটেনশিয়ালের জন্য আমাদের মানে স্টপিং পোটেনশিয়াল কেন চেঞ্জ হয় না, ইনকামিং লাইটের ফ্রিকোয়েন্সির উপর। তাহলে এখানে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করিনি, আমি কাকে চেঞ্জ করেছি, ইন্টেন্সিটিকে। তাহলে দেখ যদি ইন্টেন্সিটি লাইটের বেড়ে যায় নিশ্চয়ই বুঝতে পারছিস স্টপিং পোটেনশিয়াল চেঞ্জ হবে না, কিন্তু এই যে স্যাচুরেশন কারেন্টটা, ওকে আমি কিসের কথা বলছি, ওই যে স্যাচুরেশন কারেন্টটা, সেই স্যাচুরেশন কারেন্টটা বদলে যাবে। অর্থাৎ আমি এখান থেকে বলছি দেখ যদি ইনকামিং লাইটের ইন্টেন্সিটি বেড়ে যায় স্টপিং পোটেনশিয়াল যেমন ছিল তেমন থাকবে, কিন্তু তার এই যে স্যাচুরেশন কারেন্টটা, সেই স্যাচুরেশন কারেন্টটা বেড়ে যাবে। তাহলে দেখ এটা যদি হয় তোর কার ইন্টেন্সিটির করসপন্ডিং I1 এর, এটার যদি করসপন্ডিং ইন্টেন্সিটি থাকে কতখানি I2, তাহলে তোরা নিশ্চয়ই বলতে পারবি এখানেতে এই ইন্টেন্সিটি অফ 2 অবশ্যই কি ছিল, ইন্টেন্সিটি অফ 1 এর থেকে বেশি ছিল। তার কারণ কি, অ্যাজ স্যাচুরেশন কারেন্ট ইজ মোর, কার ক্ষেত্রে নিশ্চয়ই তোরা শিখতে পেয়েছিস, ইজ মোর ইন কেস 2। তাহলে যার যে ঘটনার ক্ষেত্রে স্যাচুরেশন কারেন্ট বেশি তার ক্ষেত্রে আমাদের কি দেখবো না ইন্টেন্সিটিটা অবশ্যই বেশি ছিল। তাহলে এই পয়েন্টটাকে কিন্তু তোদেরকে মাথার মধ্যে লিখে নিতে হবে। ওকে, তাহলে এখান থেকে আলোচনা করার সময় আমি দুটো পয়েন্ট কিন্তু বারবার বলছি। কোন পয়েন্ট দুটো বারবার বলছি, এক নম্বর যে পয়েন্টটাকে আমি বারবার বলছি সেটা হচ্ছে এটা দেখ পয়েন্ট 1, যেটা কিন্তু আমাদের সব থেকে ইম্পর্টেন্ট, সেটা নিয়েই কিন্তু যত চর্চা বিতর্ক তর্ক বিতর্ক, সেটা হচ্ছে কি স্যাচুরেশন কারেন্ট কি হয়, ইনক্রিজ উইথ ইনক্রিজ ইন ইন্টেন্সিটি। ওকে, তাহলে পয়েন্ট নাম্বার 1 চলে আসছে কি দেখ স্যাচুরেশন কারেন্ট। স্যাচুরেশন কারেন্ট মানে কি ম্যাক্সিমাম ভ্যালু অফ কারেন্ট, সেটা কি করে স্যাচুরেশন কারেন্ট ইনক্রিজেস।
উইথ ইনক্রিজ ইন ইন্টেন্সিটি। হলো। আর পরে আরো একটা পয়েন্টকে নিয়ে আমি বারবার ডিসকাস, সেটাকে তাহলে আমি কিসের কথা বলছি? পয়েন্ট 2। পয়েন্ট 2টাকে আমি নিয়ে কি ডিসকাশন করছি? সেটা হচ্ছে কি, দেখতো স্টপিং পোটেনশিয়াল কিন্তু আবার ইন্টেন্সিটির উপর নির্ভর করে না। সেই জন্যই দেখেছি কি, দেখ না, দুটো ক্ষেত্রে স্টপিং পোটেনশিয়াল সেম। তাহলে 2 নম্বর পয়েন্ট যেটাকে নিয়ে আমি বারবার আলোচনা করছি সেটা হচ্ছে কি, দেখ, স্টপিং পোটেনশিয়াল is independent of intensity. হলো। এবারেতে একটা কথায় তোরা চলে আয়, সেটা হচ্ছে কি, দেখ, যেমন গ্রাফ 4-এ শেখালাম কি ফটো কারেন্ট ভার্সেস অ্যানোড পোটেনশিয়াল, এখানেতে তোকে স্পেসিফিক মেনশন করে দিয়েছিল কি এফেক্ট অফ ইন্টেন্সিটি নিয়ে আলোচনা করা। এবারেতে যদি তোকে এই সেম জিনিসটা দিয়ে বলে কি এফেক্ট অফ ফ্রিকোয়েন্সি নিয়ে গ্রাফেতে আমাকে আলোচনা করে দাও, সেটার ঘটনা তাহলে কিরকম আসবে? সেটাকে আমাকে লিখতে গেলে কিরকম ভাবে করতে হবে, সেটার কথায় চলে যাই। দেখ গ্রাফ 5, তাহলে কথা কিন্তু সেম থাকবে, পরিবর্তন কিন্তু সামান্য আসছে। তাহলে আমাদের পরবর্তী পরীক্ষা মানে পরীক্ষার জন্য যে গ্রাফটাকে রেডি করে যাব সেটা আসছে এটা গ্রাফ 5। সেটা আসছে কি, দেখ, ফটো কারেন্ট ভার্সেস স্টপিং। ফটো কারেন্ট ভার্সেস স্টপিং পোটেনশিয়াল। ওকে, এখানেতে গ্রাফটাকে আমাকে শো করার জন্য কিসের কথা শো করতে বললাম? আগেরটাতে বলেছিলাম কিরকম কথা, দেখতো উইথ এফেক্ট অফ ইন্টেন্সিটি নিয়ে দেখাও। এটাতে আমাকে একটুখানি ভেঙে নিয়ে দেখাও বলে কি বলছি, উইথ এফেক্ট অফ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ফ্রিকোয়েন্সির পরিবর্তনের জন্য কাজ কি হচ্ছে সেটাকে দেখাও। তাহলে আমাদের এখান থেকে থাকবে কি, দেখতো উইথ এফেক্ট অফ ফ্রিকোয়েন্সি। ওকে, এই কথাটাকে তোদেরকে আমি বলে দিই। তাহলে তোরা এখান থেকে সেটাকে দেখানোর সময় কিরকম ভাবে দেখাবি তোরা বল? বেসিক গ্রাফের স্ট্রাকচার তো আগের মতনই হবে, যেটাকে তোদের অলরেডি আমি শেখালাম। এখানেতে তোদের আমাকে আর নিশ্চয়ই এক্সপ্লেনেশন করতে হবে না। এই চলে যাক আমাদের ওয়াই অ্যাক্সিস, এই চলে যাক আমাদেরকে দেখ এক্স অ্যাক্সিস। কি শিখিয়েছি একটু আগেই শেখালাম, এখানেতে আমাদের দেয়া আছে কাকে, আর আমার উল্লেখ করা উচিত নয়, অ্যানোড পোটেনশিয়াল। এই দিকটাতে কি আছে, আই শিখিয়েছি, সেটা কারেন্ট আছে কতখানি, ফটো কারেন্ট। তার বেসিক গ্রাফের স্ট্রাকচার তোদের শিখিয়ে দিয়েছি কিরকম ধরনের ছিল, নিশ্চয়ই তোদের মনে আছে গ্রাফের স্ট্রাকচার ছিল কি এই। এখন কি বলছি, ইন্টেন্সিটি সেম রাখছি কিন্তু ফ্রিকোয়েন্সি তোদের তো শিখিয়েছি, যদি ফ্রিকোয়েন্সি বেশি হয়ে যায় কে বেশি হয়, স্টপিং পোটেনশিয়ালকে বেশি হতে হয়। অবশ্যই এই কথা মাথায় রাখবি, ফ্রিকোয়েন্সি বাড়ালে স্টপিং পোটেনশিয়াল বাড়বে। হলো? তাহলে তখন তোদের দেখছিস কি, দেখ গ্রাফটা কিরকম হবে, ইন্টেন্সিটি তো পরিবর্তন হবে না, তাহলে টপমোস্ট পয়েন্টে ইন্টেন্সিটিটা যেমন ছিল তেমন থাকবে, কিন্তু স্টপিং পোটেনশিয়ালটা বদলে যাবে। অর্থাৎ এখান থেকে গ্রাফটা এই যাবে গিয়ে তার ইন্টেন্সিটিটাকে মানে অর্থাৎ ম্যাক্সিমাম স্যাচুরেশন কারেন্টটাকে সেন্ড করে। তাহলে এটার করসপন্ডিং যদি স্টপিং পোটেনশিয়াল V01 হয়, এটার করসপন্ডিং স্টপিং পোটেনশিয়াল যদি V02 হয়, তোদেরকে অবশ্যই বুঝতে হবে এটার করসপন্ডিং যদি ফ্রিকোয়েন্সি নিউ1 থাকে আর এটার করসপন্ডিং যদি ফ্রিকোয়েন্সি নিউ2 থাকে, নিশ্চয়ই তোদের বুঝতে হবে যার করসপন্ডিং স্টপিং পোটেনশিয়াল বেশি, কার করসপন্ডিং স্টপিং পোটেনশিয়াল বেশি ছিল নিউ2, সেটা অবশ্যই কার থাকবে নিউ1 এর থেকে বেশি হতে হবে। ওকে, তাহলে এই কথাটা কিন্তু তোদেরকে আমি শিখিয়ে দিলাম, খুব ভালোভাবে বলে দিলাম, খুব সুন্দরভাবে এটাকে পরীক্ষায় কিন্তু মাথায় রেখে আসবি, নালে কিন্তু তোদের এখান থেকে চাপ হয়ে যাবে।
তাহলে আমি এখান থেকে যে পয়েন্টটাতে সব থেকে বেশি জোর দিলাম, পয়েন্টটা কি ছিল? সেখানেতে পয়েন্টটা ছিল এটা, দেখ তো, স্টপিং পোটেনশিয়াল। increases with frequency. কেন এই কথাটাকে আমি বলতে পারছি? তার কারণ আমাদের কে শিখিয়েছে? আইনস্টাইন ইকুয়েশন। কি শিখিয়েছিলাম দেখ তো? আইনস্টাইন ইকুয়েশন এইচ নিউ ইকুয়াল টু কত শিখিয়েছিলাম? ডাইরেক্ট ফর্মুলাটা যাচ্ছি, ই ভি নট প্লাস ফাই নট। তাহলে সেখান থেকে তোরা নিশ্চয়ই শিখতে পারছিস, দেখ ভি নট ইকুয়াল টু একটু আগেই তোদের লিখিয়ে দেখিয়েছিলাম এইচ বাই ই ইন্টু নিউ মাইনাস ফাই নট, তাই তো? তাহলে নিশ্চয়ই তোর এখান থেকে বুঝতে পারছিস, দেখ এই নিউ বাড়িয়ে দেবো, নিউ বাড়ালে তো আমাদের কি বাড়বে? ভি নটও বাড়বে। সেই জন্যেই আমাদের এখান থেকে বারবার বলা হচ্ছে কি, দেখ তো, স্টপিং পোটেনশিয়াল আমাদের কি করছে? বেড়ে যাবে। কার সাথে? সেটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে সাথে। ওকে, তাহলে এই পথটাকে কিন্তু আমাদের সবাইকে শিখিয়ে দিলাম, সেটাকে কিন্তু তোরা নিশ্চয়ই লিখে নিতে পারবি। হলো। আরেকটা কথা, সেটা হচ্ছে কি, পয়েন্টটাকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে কিন্তু দেখ, স্টপিং পোটেনশিয়াল কিন্তু ইন্টেন্সিটির ওপর নির্ভর করে না। তাহলে আমাদের এখান থেকে পরের পয়েন্টটাতে আমাদের কি থাকছে? পয়েন্ট 2, সেটা হচ্ছে কি দেখ তো, ভি নট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্টেন্সিটি। হলো। তাই ইন্টেন্সিটি যদি সেম থাকে, আমাদের এখান থেকে স্যাচুরেশন কারেন্টও সেম থাকবে। সেই জন্যে আমি এখানটাতে দেখানোর সময় দুটো লাইটেরই ইন্টেন্সিটিকে কিন্তু সেম দেখি। আচ্ছা, এখানেতে এই গ্রাফ রিলেটেড কথা না, একটা এমসিকিউ এর জন্য, সেটা হচ্ছে অ্যানোড আর ক্যাথোডের মধ্যে আমি কতটা ডিস্টেন্স রেখেছি তার জন্য কিন্তু স্টপিং পোটেনশিয়াল নির্ভর করে না। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা কিন্তু তোদের মাথায় রেখে দেওয়া উচিত। সেটা তাহলে আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্টটা লিখে দিলাম কি, পয়েন্ট টু রিমেম্বার। সেটা আসছে কি দেখতো, সেটা হলো কি, স্টপিং পোটেনশিয়াল doesn't depend over the distance between anode and cathode। তাহলে আমাদের এখান থেকে লিখে দিচ্ছি কি দেখতো, স্টপিং পোটেনশিয়াল doesn't depend তার উপর না, between the distance, doesn't depend on distance between anode and cathode। তাহলে অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে কতখানি ডিস্টেন্স আছে তার উপরেতে কিন্তু আমাদের স্টপিং পোটেনশিয়াল নির্ভর করে না। গুরুত্বপূর্ণ পয়েন্ট লিখিয়ে রাখলাম, সেটা কিন্তু আমাদের সবাই রেডি রাখবি। তাহলে এই ঘটনাগুলোকে শিখিয়ে দিলাম, তোরা কিন্তু নিজেদের বুদ্ধি অনুযায়ী সেটাকে অ্যাপ্লাই করে সবাই রেডি করে আসবি। এরপরেতে আমি একটা জিনিসেতে চলে যাব, সেটা আসছে কি দেখতো, অনেক সময়তে পরীক্ষাতে একটা শর্ট নোট পড়ে গেছে। সে শর্ট নোটটা কি পড়েছে? যে আমাদের ফোটোসেল কি, সেটা নিয়ে একটা শর্ট নোট আছে। সেই ফোটোসেলের শর্ট নোটটাকেও আমি তোদের জন্য লিখিয়ে দেব, সেটাকেও তোরা আমার সাথে রেডি করে ফেল। হলো। তাহলে আমি এখান থেকে পরের কথায় চলে যাই, যেটা তোরা রেডি করবি আমার সাথে, সেটা আসছে এটা দেখ। তোদের পরীক্ষায় কোয়েশ্চেন আছে কি দেখ, রাইট এ শর্ট নোট, অর্থাৎ টিকা লেখো বা ফোটোসেল সম্বন্ধে যা জানো লেখো, বা সেটাকে ভেঙেও কোয়েশ্চেন আসতে পারে। সেটা হচ্ছে কি, ফোটোসেল কাকে বলে, এর কার্যপ্রণালী ব্যাখ্যা করো। ওকে, সেই কোয়েশ্চেনটার জন্য আমি এখান থেকে, তাহলে সেখান থেকে কি আসছে দেখতো আমার কথাটা। পরীক্ষায় কোয়েশ্চেন এরকম আসতে পারে, আমি কোয়েশ্চেন আগে লিখে নিই, তারপরে তার করসপন্ডিং অ্যান্সার নিয়েও ডিসকাশন করছি। সেটা কোয়েশ্চেন আসতে পারে এরকম, রাইট শর্ট নোট
কার উপরেতে? না, ওভার ফটোসেল। হলো, কোয়েশ্চেনটাকে এরকম ভাবে দিতে পারে, বা এই সিমিলার কোয়েশ্চেনটাকেই আমাদের ভেঙে দিয়ে দিতে পারে। কিরকম ভাবে দিতে পারে দেখ, সেটা হচ্ছে কি, হোয়াট ইজ ফটোসেল। হলো এক নম্বর কথা। 2 নম্বর এখান থেকে কি দিতে পারে, আমি এখান থেকে তোদের ভেঙে নিয়েই কথা বলি, সেটা হচ্ছে কি, হোয়াট ইজ দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল। হোয়াট ইজ দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল। কার? না, অফ ফটোসেল। ওকে, এটা হতে পারে। বাহ, মানে এটার ক্ষেত্রে এই কোয়েশ্চেন হতে পারে। 1 নম্বর এটা হতে পারে, 2 নম্বর এটা হতে পারে, 3 নম্বর এটা হতে পারে কি, ফটোসেলের অ্যাপ্লিকেশন কোথায়, হোয়ার ফটোসেল ইজ ইউজড। হোয়ার ফটোসেল ইজ ইউজড। তাহলে যে কথাটা তোদের বোঝাতে চাইছি, দেখ যদি শর্ট নোট পড়ে তাহলেও তোকে এই 3টে পয়েন্টে লিখে আসতে হবে, কারণ শর্ট নোট ম্যাক্সিমাম 3 নম্বরের আসবে, তার থেকে বেশি মার্কসের আসবে না। বা যদি তোদের এখান থেকে ভেঙে ভেঙে কোয়েশ্চেন পড়ে, সেখান থেকেও আমি যে টপিকগুলো পড়াচ্ছি সেই টপিকটার মধ্যেই তোদের কিন্তু কাজটা হয়ে যাবে। তাহলে সেই রকমভাবে আয়, আমরা এটাকে এগিয়ে নিয়ে যাই, আমরা সেটাকে অ্যাপ্রোচ করে দেখে নিই। হ্যাঁ, আমাদের এখান থেকে কি করতে হবে, ফটোসেল কাকে বলে, অর্থাৎ এই 1 নম্বর পয়েন্টটা, সেটাকে অ্যান্সারটাকে আমরা প্রথমেতে দেখে নিই। আর যদি শর্ট নোট পড়ে অবশ্যই সেই পয়েন্টটাকেই তোরা ফার্স্টে লিখে আসছিস। তাহলে দেখ 1 নম্বর পয়েন্টটার কথাটাই আমরা বলছি কি, ফটোসেল হচ্ছে একটা ডিভাইস যে কিনা লাইট এনার্জিকে কনভার্ট করে দেয় কিসে, না ইলেকট্রিক্যাল এনার্জি। তাহলে যে ডিভাইস লাইট এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে তাকে আমি বলছি কি, ফটোসেল। তাহলে আমার প্রথম কথা চলে আসছে কি, দেখতো, ফটোসেল ইজ এ ডিভাইস হলো which converts কাকে, না লাইট এনার্জি ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি। হলো 1 নম্বর লাইন চলে। এবারে দেখ এখান থেকে আরো একটা লাইন তোরা অ্যাড করে আসতে পারিস পরীক্ষায়, সেই লাইনটা কি, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ ফটো ইলেকট্রিক এফেক্ট। দিস ইজ দি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ ফটো ইলেকট্রিক এফেক্ট। এই লাইনটাকেও তোরা লিখে আসতে। তাহলে এখানটাতে পরের পয়েন্টটা চলে যাচ্ছে কি, দেখতো, দিস ইজ দ্য প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কার, না অফ ফটো ইলেকট্রিক এফেক্ট। হলো, তাহলে এই গল্পটা আমাদের এখান থেকে চলে গেল। তাহলে 1 নম্বর পয়েন্ট আমাদের কভার। এবারেতে আমাদের এখান থেকে চলে যাচ্ছে হবে কি, এর ওয়ার্কিং প্রিন্সিপাল। এবারেতে এর ওয়ার্কিং প্রিন্সিপালটাতে যেতে গেলে আগে আমাকে জানতে হবে কি, দেখতো এর স্ট্রাকচারটা কীরকম হয়। যদি স্ট্রাকচারটা জানা থাকে সেটাকে অ্যাপ্রোচ করা আমাদের ক্ষেত্রে খুব সুবিধা হয়ে যায়। কীরকম কথা, এর স্ট্রাকচারটা আমি এখান থেকে দেখে নিচ্ছি। তাহলে দেখ এই ওয়ার্কিং প্রিন্সিপালের সাথে আমি এখান থেকে স্ট্রাকচারটাকে অ্যাড করে রাখছি, তাতে করে আমাদের এখান থেকে সুবিধা হয়। এখানেতে আমাকে যেটা নেওয়া হয় সেটা হচ্ছে কি, দেখতো একটা সিল্ড গ্যাস চেম্বার নেওয়া হয়, মানে চারিদিক দিয়ে বন্ধ করা আছে এরকম একটা গ্যাস চেম্বার নেওয়া হয়। ওকে, তাহলে আমি এখান থেকে বলছি কি, একটা সিল্ড গ্যাস চেম্বার নেওয়া হয়। এই মনে কর একটা গ্যাস চেম্বারের কথা বলছি।
পুরোপুরি সব দিক দিয়ে সিল্ড করা আছে। এখানটাতে রাখা হয় কাকে, দেখ অ্যানোডকে, এখানটাতে ক্যাথোডকে রাখা হয়। এবারেতে কথা আসছে কি, সেই ক্যাথোডটা এরকম লম্বা হয় না, সেই ক্যাথোডের শেপটা কিরকম হয়, এরকম অবতল করে রাখা হয়, অর্থাৎ কনকেভ, যাতে করে সে কি করতে পারে, বেশি পরিমাণে এনার্জিকে অ্যাট্রাক্ট করতে পারে বা বেশি পরিমাণে এনার্জিকে সংগ্রহ করতে পারে। এবার নিশ্চয়ই বুঝতে পারছিস কারেন্ট দিয়ে সার্কিট ডায়াগ্রাম করে দেখাতে হবে। তাহলে আমাদের এখান থেকে কিসের গল্প থাকছে, এর করসপন্ডিং একটা তোর বাইরের দিক দিয়ে তার দিয়ে যোগ করে দেওয়া থাকবে। তাহলে এখানটাতে থাকছে কি এই গল্প, এটা দিক থেকেও এরকম ভাবে গল্পকে তুই দিয়ে দে। তোরা বুঝতে পারছিস বা শিখেছিস অ্যানোডকে কিসে রাখতে হয়, অ্যানোডকে আমাদের রাখতে হয় হচ্ছে তোর পজিটিভ পোটেনশিয়ালেতে। নেগেটিভ পোটেনশিয়ালে হলে আমাদের কি হয়ে যায়, স্টপিং পোটেনশিয়াল হয়ে যাবে। তাহলে অ্যানোডের সাথে আমরা দিয়ে দেবো কাকে, ব্যাটারির পজিটিভ, এখানটাতে আমরা দিয়ে দেবো কাকে, ব্যাটারির নেগেটিভ। তাহলে এই গল্প চলে গেল, এই দিক থেকে গিয়ে তার এই শেষ করে দিলি। এবারে কারেন্ট ফ্লো হচ্ছে কি হচ্ছে না সেটা জানার জন্য আমাদের কাছে কি থাকে, নিশ্চয়ই শিখেছিস কারেন্ট ফ্লো হচ্ছে কি হচ্ছে না সেটা জানার জন্যে আমাদের একটা অ্যামমিটারকে যোগ করে রাখতে হয়। তাই এই পুরো সার্কিটটার মধ্যে কোথাও একটা, আমি ধরে নিচ্ছি এইরকম কোথাও একটা অ্যামমিটারকে দিয়ে রাখা হয়। তাহলে সেই অ্যামমিটারটা করবে কি, আমাদের এখান দিয়ে আদৌ কারেন্ট ফ্লো হচ্ছে কি হচ্ছে না সেটাকে সে বুঝিয়ে দেবে। তাহলে এখানটাতে থাকে কি, একটা অ্যামমিটার। কারেন্টের ম্যানও খুব ছোট হয়, তাই এখানেতে যে অ্যামমিটারটা থাকে তার পাশে লেখা আছে কি, মিলি অ্যামমিটার। ওকে, নিশ্চয়ই বুঝতে পারছিস লাইটগুলো কোথা থেকে আসছে, লাইটগুলো এরকম বাইরের দিক থেকে আসছে, এসে কি করলো, এই আমাদের কনকেভ শেপের ক্যাথোডটার উপরেতে ফল করলো। তাহলে আমি এখান থেকে লিখে দিলাম কি, যে ছোট ছোট পয়েন্টগুলো বললাম সেটাকে আমি লিখে দিলাম কি, দেখতো এটা তৈরি হয়েছে কিরকম ভাবে, না আমি এটাকে বলে দিলাম কি, ইট ইজ কনসিস্ট অফ কি, না দেখ সেটা আসছে ইভাকুয়েটেড গ্যাস চেম্বার। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, কনস্ট্রাকশনের মধ্যে আমার সেখান থেকে চলে, এখানে ক্যাথোডটা হচ্ছে কি কনকেভ শেপ, হিয়ার ক্যাথোড ইজ কনকেভ, কনকেভ মানে তোরা জানিস কি অবতল, ক্যাথোড ইজ কনকেভ শেপ। কেন, তার কারণ হচ্ছে টু অ্যাট্রাক্ট, অ্যাট্রাক্ট বলতে কি যাতে করে ওখানেতে বেশি পরিমাণেতে ফল, টু অ্যাট্রাক্ট মোর নাম্বার অফ ফোটন। তাহলে বেশি পরিমাণেতে ফোটন পাবার জন্যে আমাদের এখানেতে ক্যাথোডটাকে আমাদের কি করা হয়েছে, না কনকেভ শেপ করা হয়েছে। আচ্ছা, আরও একটা কথা তোদের বলে রাখি, ক্যাথোডেতে সাধারণত যে মেটেরিয়ালটাকে ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি সিজিয়াম। ওকে, তাহলে আমাদের হেয়ার সিজিয়াম is used as cathode। সেটার কারণ কি, যদি কোনোদিনও ভেঙে কোয়েশ্চেন আসে, তার কারণ হচ্ছে সিজিয়ামের ক্ষেত্রে ওয়ার্ক ফাংশনটা সব থেকে কম হয়। ওকে, তাহলে আমাদের এখান থেকে বুঝে নিলাম কি, অ্যাজ phi naught is small, কার ক্ষেত্রে, না ফর সিজিয়াম। ওকে, তাহলে এটা চলে গেল এর গল্প কি, কনস্ট্রাকশনের গল্প। কনস্ট্রাকশনটাকে কার মধ্যে দেওয়া উচিত, না ওয়ার্কিং প্রিন্সিপালের মধ্যে দেওয়া উচিত। যদি তোদের আলাদাভাবে কনস্ট্রাকশন রিলেটেড কথা আসে সেটাকেও কিন্তু তোরা এখান থেকে লিখে দিতে পারবি। তাহলে এখান থেকে ওয়ার্কিং প্রিন্সিপাল কি বলছে, যখন লাইট এসে ফল করবে এখান থেকে ইলেকট্রন এমিট হবে, ইলেকট্রনগুলো কি হবে, অ্যানোডেতে গিয়ে কালেক্ট হবে, অ্যানোডেতে কালেক্ট হলে কি হবে, সে পুরো সার্কিট পেয়ে যাবে, অর্থাৎ এর মধ্যে দিয়ে সে কি করবে, না একটা কারেন্ট ফ্লো হতে স্টার্ট করবে। তাহলে লাইট এসে ফল করলো, সেখান থেকে একটা কারেন্ট দিল, অর্থাৎ আমাদের শিখে নিলাম কি, লাইট এনার্জি আমাদের কিসে কনভার্ট হয়ে গেল, আমাদের ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে গেল। সেই কথাটাই আমি এখানটা থেকে বলছি। তাহলে আমি এখান থেকে কিসের কথা লিখতে পারছি, দেখ ওয়ার্কিং প্রিন্সিপালের কথা চলে, কিরাম বললাম, দেখ যদি ইফ লাইট উইথ ফ্রিকোয়েন্সি greater than stopping frequency, মানে স্টপিং ফ্রিকোয়েন্সি,
স্টপিং ফ্রিকোয়েন্সি বলছি, ইফ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, ইফ লাইট উইথ ফ্রিকোয়েন্সি গ্রেটার দ্যান স্টপিং থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি কি হয়েছে না ফলস, কোথায় না ওভার দ্য ক্যাথোড। তখন কি হবে, তখন তোরা বুঝতে পারবি, এখান থেকে পরের কথা লিখতে পারবি, দেন ফোটো ইলেকট্রন উইল এমিট, then photoelectron will emit। এবারে দেখ ফোটো ইলেকট্রন এমিট হলো, তারা গিয়ে কি হবে, তারা গিয়ে তোদের ক্যাথোডেতে কালেক্ট হবে, ক্যাথোডেতে কালেক্ট হওয়া মানেই কি সরি তারা অ্যানোডে গিয়ে কালেক্ট হবে, কালেক্ট হওয়া মানেই কি আমাদের একটা পুরো সার্কিট হয়ে যাবে, অর্থাৎ ফোটো কারেন্ট ফ্লো হবে। তাহলে আমাদের কি লিখতে পাচ্ছি, উইল এমিট অ্যান্ড পরের পয়েন্টটাতে কি লিখবে, এবং they will reach at anode। তখনই তোরা বুঝতে পারবি কি পুরো সার্কিট কমপ্লিট হয়ে যাচ্ছে, তখন তোরা বলবো কি সো আই উইল ফ্লো। তাহলে এখান থেকে এরকম ভাবেই তোরা বুঝিয়ে দিচ্ছিস কি যে লাইট এনার্জি হ্যাজ বিন কনভার্টেড টু ইলেকট্রিক্যাল এনার্জি। তাহলে এখান থেকেই তোরা লিখে দিচ্ছিস কি বাই দিস প্রসেস তোরা এখান থেকে বলতে পারবি কি যে লাইট এনার্জি converted electrical energy। ওকে, তাহলে এই প্রিন্সিপাল দিয়ে আমরা তোদেরকে এই ঘটনাটাকে শিখিয়ে দিলাম, আশা করি এটাকে তোরা বুঝতে পেরেছিস। এবারেতে একটা কথা আসছে কি এর ইউজগুলো কোথায় কোথায় হয়, তার ইউজগুলো বা এর অ্যাপ্লিকেশন কোথায় আছে, অর্থাৎ আমি তোদেরকে এখান থেকে যে কথাটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে 3 নম্বর পয়েন্টটা, হোয়ার ফটোসেল ইজ ইউজড। সিম্পল ভাবে তোদেরকে এখান থেকে তাহলে 3 নম্বর পয়েন্টটাকে আমি লিখিয়ে রাখছি, কোথায় কোথায় এটাকে ব্যবহার করা হয় তার কনসেপ্টটা। এক মিনিট স্টুডেন্টস, কোথায় ব্যবহার করা হয় সেটাকে তোদের বলতে গেলে কি আসছে, 1 নম্বর হচ্ছে কি ইউজ, সেটাকে ইউজ করা হয় কোথায় দেখ, ইন টিভি ক্যামেরা। ওকে, কিভাবে ইউজ করা হয় সেটা আমাদের সিলেবাসে নেই, আমাদের করতে হবে না। 1 নম্বর হয়ে গেল তাকে ব্যবহার করি কোথায়, টিভি ক্যামেরাতে। 2 নম্বর তাকে ব্যবহার করা হয় কোথায় দেখতো, অটোমেটিক ডোর। সেগুলোর অ্যাপ্লিকেশানগুলো করতে গেলে সেগুলো ইঞ্জিনিয়ারিং যদি তোরা কেউ কোনোদিনও পড়িস সেখানে থেকে তোরা অ্যাপ্লিকেশানগুলো শিখবি। পরের কথাটা আসছে কি বার্গলার অ্যালার্ম, অর্থাৎ চোর এসেছে কিনা বা চুরি হচ্ছে কিনা তার করসপন্ডিং যে অ্যালার্ম, তাহলে বার্গলার্স অ্যালার্ম। এবং লাস্ট যে কথাটা বলবো যেখান থেকে এটা দরকার পড়ে সেটা আসছে কি অটোমেটিক স্ট্রিট লাইট। হলো, এই সমস্ত জায়গাগুলোতে আমাদের কাকে অ্যাপ্লাই করা হয় না, আমাদের এই ঘটনাটাকে এই ফটো সেলটাকে ব্যবহার। আশা করবো সবাই বুঝতে পেরেছিস, প্রত্যেকটা পয়েন্টকে তোদের সাথে ডিসকাশন করা রইল, তোরা কিন্তু এগুলোকে দেখলেই কিন্তু তোরা করে ফেল। আচ্ছা, আরও একটা কথা বলে রাখি, এই যা সমস্ত কিছু জিনিস শেখালাম এটার সাথে অবশ্যই তোরা করবি কি না, এর সাথে অবশ্যই করবি ডু নিউমেরিক্যালস। ওকে, কার রিলেটেড না, আমাদের ফ্রম আইনস্টাইন ইকুয়েশন। তাহলে আইনস্টাইন ইকুয়েশন দেওয়া যা যা নিউমেরিক্যাল আছে সেই নিউমেরিক্যালগুলোকে তোরা কিন্তু দেখে নিবি। আমার বিশ্বাস যে এই চ্যাপ্টার থেকে একটা কোয়েশ্চেন এই নিউমেরিক্যালস দিয়ে আসবে। ওকে, তাহলে আমি এখান থেকে বলে রাখলাম কি এক্সপেক্ট 1 কোয়েশ্চেন, মানে এক্সপেক্ট 1 নিউমেরিক্যাল ফ্রম দিস চ্যাপ্টার।
তাহলে তোদের সাথে আজকের ডিসকাশনটা এই অবধিই থাক, আমরা পরবর্তী ডিসকাশন পরের ক্লাসে করে নেব। কিন্তু তোদের এটুকুনি কথা মনে রাখিস, তোরা কিন্তু ইজি টু লার্নিংকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে তোরা আমাদের কিন্তু একটুখানি চ্যানেলটাকে একটু সবাই সাবস্ক্রাইব করিস, তোরা ভিডিওগুলোকে বন্ধুদের সাথে শেয়ার করে দিস, এবং তোরা কিন্তু আমাদের এই প্রচেষ্টাটাকে দেওয়ার জন্যে একটা করে লাইক কিন্তু অবশ্যই। যাই হোক, তোদের সাথে এই অবধিই থাক। বাই বাই, দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণের জন্য বাই।